এই তোমাদের মালিক এই পরশু রাতে এখানে এসেছিল? না স্যার, এই সাহেব তো আসেননি সেদিন রাতে। আচ্ছা, এই মহিলা এসেছিল? আরে ম্যাডাম, কে আপনি? আর এখানে এই সময় কি করছেন আপনি? আসলে আমি হ্যাঁ? না ভুল অ্যাড্রেসে চলে এসেছি, সরি আরে সরি। আরে শুনুন, আরে হ্যালো, হাই। তো আপনি এখানে একাই আছেন দেখছি। গ্রেট, আমিও একা। ইয়া, তাহলে বলুন, আমার তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণ পছন্দের। আপনিও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন? হ্যাঁ, ইয়েস। আমিও ছোটবেলা থেকে পছন্দ করি। কি হলো, আপনি বারবার ওদিকে তাকিয়ে আছেন কেন? আপনার মতো সুন্দরী আরো কেউ আসতে চলেছে নাকি এখানে? হ্যাঁ, না না না, এমনি। এক্সকিউজ মি। ইয়া শিওর। তুমি? আরে বেবিস, শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যদি তুমি আমার সাথে গোটা জীবনটা কাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে পালাতেই হবে। তুমি না ফিল্ম দেখা বন্ধ করো। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের বাবা আমাদের দুজনকে মেরে এই সমুদ্রেই ভাসিয়ে দেবে। কিন্তু উনি তো আমাদের বিয়েতে রাজিই হচ্ছেন না, তাহলে কিছু তো করতে হবে। কিছু না, আমি তোমার সাথে কথাই বলবো না। আইসক্রিমটা ধরো আর যাও এখান থেকে। আরে আকাঙ্ক্ষা, 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 শোনো না। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, শোনো। আকাঙ্ক্ষা, আরে আকাঙ্ক্ষা, আরে তো সারিকা দেবী, জানতে পারলে কিছু? সবকিছু। তাহলে বলে ফেলো, দেরি করে আর। ভাই, আমিও তো আছি। আচ্ছা, তাহলে আপনি শুরু করে দিন। আমিও শুরু করব। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, গুড। তবে এবার দেখো, এটা তো তোমরা তখন জেনেই গেছো যে এই মেয়েটাকে গলা টিপে মারা হয়েছে। এর গলার চিহ্নটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, তাই না? হ্যাঁ ডক্টর, আমরা জানি একে গলা টিপেই খুন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর মৃত্যু গলা টেপার জন্যই হয়েছে। আর গলা কোনো বেল্ট দিয়ে টেপা হয়েছিল। সেটা কি করে জানা গেল? দেখো, এর গলার ওপর যে চিহ্নটা রয়েছে সেটা তো এইরকম চওড়া। আর মন দিয়ে দেখো, কোথাও কোথাও গাঢ় আছে আর কোথাও কোথাও হালকা। আর যদি কোনো দড়ির মতো কিছু দিয়ে করা হতো তাহলে এই চিহ্ন এত চওড়া হতো না।
এই বেল্টের মতো, আর পুরো গলাটাতে একই ধরনের হতো, কোথাও হালকা আর কোথাও গভীর এরকম নয়। এক্সিলেন্ট, কি অসম্ভব ইন্টেলিজেন্ট আপনারা। ডক্টর সালুখে, পরের জন্মে আমি ফরেনসিক এক্সপার্টই হব। আরে ভাই ফ্রেডি, তুমি পরের জন্মের কথা কেন বলছো? এই জন্মটাই দেখে সামনে নাও না। আরে পরের জন্মের কথা ভাবছে। হ্যাঁ, আমি কি যেন বলছিলাম? আরে আপনি ওই গলা বেল্ট বেল্ট গলা ওই হ্যাঁ, বেল্ট বেল্ট। দেখো, বেল্ট দিয়ে এইভাবে গলাটা চেপে ধরেছে, আর পরে একে পেছন থেকে মাথার পেছন দিকে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ডক্টর সালুখে, খুনি যদি একে গলা টিপেই মেরে থাকবে, তাহলে পেছন থেকে মাথায় বাড়ি মারলো কেন? আরে ভাই, খুনি চাইনি যে কোনো ভাবেই হোক মেয়েটা যেন বেঁচে না যায়। কখন মারা গিয়েছিল? রাতে 12টা থেকে 2টোর মধ্যে। রাত 12টা থেকে 2টো? এত রাতে এই মেয়েটা কি করছিল? স্যার, হতে পারে যে এ কোনো কল সেন্টারে কাজ করে, নাইট শিফটে। তাছাড়াও এর আইডেন্টিটি তো আমরা জানতে পারিনি। না না, এরকম মনে হচ্ছে না যে ও কল সেন্টার থেকে আসছিল। মেয়েটার জামা কাপড় দেখে মনে হচ্ছে হয়তো কোনো পার্টির থেকে আসছিল, আর বাড়ি ফেরার ঠিক সময়। ঠিক, সারিক একদম ঠিক কথা বলছে। এ কোনো পার্টিতেই গেছিল, কারণ এর পেট থেকে আমরা মেক্সিকান ফুডের পার্টিকেলস পেয়েছি, আর কফি। মেক্সিকান খাবার? হ্যাঁ, এসো আমি দেখাচ্ছি, এসো। এই দেখো, এইগুলো আমরা টেস্ট করেছি, আর এর দ্বারাই জানতে পেরেছি ওই যে ফুড ছিল সেটা মেক্সিকান ফুড ছিল। কি কি খেয়ে থাকতে পারে এই মেয়েটা? অ্যাভোকাডো, টমেটো, পেঁয়াজ, চিপস, আর ও হয়তো কফিও খেয়েছিল, কারণ আমরা ভেজিটেবল অয়েল আর পর্নেরও অংশ পেয়েছি। আর একটা সবচেয়ে বড় কথা, এর খাবারের মধ্যে আমরা নাইট্রোজেনের ট্রেসেসও পেয়েছি। অদ্ভুত ব্যাপার, খাবারে নাইট্রোজেন। হ্যাঁ ফ্রেডি, আজকাল ট্রেনটাই এইরকম পড়েছে। সবাই আজকাল এই ধরনের সায়েন্টিফিক খাবারই খাচ্ছে। হ্যাঁ, তো এই মেয়েটা এমন একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল যেখানে সায়েন্টিফিক ভাবে মেক্সিকান খাবার বানানো হয়, যা শরীরের পক্ষে খুবই ভালো। এমন রেস্টুরেন্ট তো শহরে খুব বেশি থাকার কথা নয়। মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো ক্লু পাওয়া যাবে। আসুন স্যার, এখানে বসুন। আচ্ছা, আপনি এটা বলুন তো যে এই মেয়েটা আপনাদের এখানে খাবার খেতে এসেছিল? আপনারা আসলে কে? সিআইডি। এখন আর কোনো কথা নয়, শুধুমাত্র ঠিকঠাক জবাব দাও। হ্যাঁ স্যার, কাল রাতেও এখানে এসেছিল, কিন্তু স্যার সিআইডি ওকে কেন খুঁজছে? একে আমরা খুঁজছি না, এর খনিকে খুঁজছি। খুন হয়ে গেছে বেচারি। একটা কথা বলুন, এই মেয়েটা কি একা এসেছিল নাকি অন্য কেউ সঙ্গে ছিল? স্যার এসছিল তো একাই, কিন্তু ও কথা বলেছিল অনেকের সঙ্গে। একা এসেছিল তো অনেক লোকের সাথে কথা হলো কিভাবে? আসলে আমাদের রেস্টুরেন্টে কালকে স্পিড ডেটিং নাইট ছিল। স্পিড ডেটিং? স্পিডে তো কার কিংবা বাইক চালানোর কথা শুনেছিলাম স্যার, কিন্তু স্পিড ডেটিং এটা কি ধরনের জিনিস? স্যার স্পিড ডেটিং ইয়াং জেনারেশনের কাছে এখন খুব পপুলার স্যার। বেসিক্যালি ছেলে বা মেয়ের মিটিংয়ের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, যাতে ওরা নিজেদের জীবনসাথী বেছে নিতে পারে। মানে যেভাবে ইন্টারনেট থেকে যোগাযোগ হয়, তাই তো? হ্যাঁ স্যার, অনেকটা সেরকমই, তবে ফোকাসটা বিয়ের ওপর নয়, ডেটিংয়ের ওপর হয়, যাতে ছেলেমেয়েরা নিজেদের চিন্তাভাবনা শেয়ার করতে পারে, আর যাকে পছন্দ হবে তাকে জীবনসঙ্গী করতে পারে। মানে যে কেউ যে কোনো লোকের সঙ্গে কথা বলতে পারে, আলাপ করতে পারে আপনাদের এই স্পিড ডেটিং এর মাধ্যমে? হ্যাঁ স্যার, প্রত্যেকটা মেয়ে আলাদা আলাদা টেবিলে বসে, আর ছেলেদের কাছে 5 মিনিট সময় থাকে তাদের সঙ্গে কথা বলার জন্য। মেয়েরা কথাবার্তার ভিত্তিতে তাদের লিস্ট থেকে 10-এর মধ্যে মার্কস দিতে থাকে ছেলেদের, আর ডেটিং এজেন্সি এই মার্কসের ভিত্তিতে ছেলে মেয়েদের জীবনসঙ্গী বেছে দেয়। আচ্ছা, কতজন এসেছিল এই আপনাদের স্পিড ডেটিং এ? স্যার 10টা ছেলে আর 10টা মেয়ে ছিল। খুব ভালো ইভেন্ট হয়েছিল স্যার। আর শুনুন,
এই মেয়েটার সঙ্গে যত লোক এই আপনাদের স্পিড ডেটিং ফেয়ারে এসেছিল সবার ডিটেলস চাই আমাদের। রাইট স্যার, আসুন। স্যার এই হলো এই ম্যাডামের ডিটেলস। মিস মালা বিরমানি, অ্যাড্রেসটা হলো A/231B ইউক্যালিপ 1111, ফোন নাম্বার 6528119991। এই সব কিছু ডিটেলস চাই আমাদের। আচ্ছা, ওই মেয়েটা কালকে মেক্সিকান খাবারের সঙ্গে কফিও খেয়েছিল কি? না স্যার, কফি তো পাওয়াই যায় না আমাদের রেস্টুরেন্টে। আপনাদের এই রেস্টুরেন্টে কফি পাওয়া যায় না? না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এর প্রিন্ট আউটটা নিয়ে আসুন। আনছি স্যার। হতে পারে এই মালা এখান থেকে কোনো ছেলের সঙ্গে বাইরে গিয়েছিল কফি খেতে, খাওয়া দাওয়ার পরে, আর তখনইও খুন হয়ে যায়। কি? এটা কিভাবে সম্ভব? না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এত বড় একটা মিথ্যে! ওই মেয়েটার নাম ভুল আছে, ওই মেয়েটার অ্যাড্রেসটাও ভুল। আমি এটা ভেবে পাচ্ছি না যে কারো লাইফ পার্টনার খুঁজতে গিয়ে সবকিছু এত ভুল কেন। হতে পারে ওই মেয়েটা ফ্রড। যাই হোক না কেন, ওকে তো শনাক্ত করতেই হবে। লাশের কাছে না মোবাইল ছিল আর না পার্স। স্যার, ওই মেয়েটা মারা গেছে 48 ঘন্টা হলো। ওর বাড়ির লোক কিংবা চেনাশোনা কেউ নিশ্চয়ই কোথাও রিপোর্ট লিখিয়েছে। পুরো বিয়েটা চেক করছে, আমরা জেনে যাবো। গোরেগাঁও পুলিশ স্টেশন, মালা নামের কোনো মেয়ের মিসিং কেস ফাইল করা হয়েছে? আচ্ছা, গ্রেট, থ্যাঙ্কস। আপনি আমাকে কমপ্লেনের ফাইল পাঠাতে পারবেন? আর হ্যাঁ, প্লিজ আপনি ওর পরিবারকে কিছু জানাবেন না। স্যার, হ্যাঁ স্যার, এই মেয়েটার আসল নাম মালিনী, আর মরুর এলাকাতে ওর মিসিং কমপ্লেন ফাইল হয়েছিল। মিসিং কমপ্লেন ওর স্বামী আর শ্বশুর শাশুড়ি করেছে স্যার। কি? একজন বিবাহিত মহিলা, সে স্পিড ডেটিংয়ে? সেটাই তো, আর সেটাও আবার কোনো নকল নাম দিয়ে। হ্যাঁ বলুন। সিআইডি। এই দেখুন স্যার, বিয়ের এত বড় একটা ছবি টাঙিয়ে রেখেছে, আর মালিনী। যদি আমি এরকম করতাম, আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিত। স্যার, কিছু জানতে পেরেছেন? মালিনী কোথায়? আই এম সরি, কিন্তু একটা খারাপ খবর আছে। খারাপ খবর? মানে মালিনীর অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায় ও? কোন হসপিটালে রয়েছে? কেউ আপনার স্ত্রীকে খুন করেছেন। হ্যাঁ, খুন? কিন্তু কে কে করেছে স্যার? দেখুন, এখন যে কথাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো আপনারা আরো কষ্ট পাবেন। স্পিড ডেটিং? সেটা আবার কি স্যার? এটা এমন একটা প্রোগ্রাম যেখানে ছেলে মেয়েদের দেখা হয় তাদের জীবন সঙ্গী বেছে নেওয়ার জন্য। আর মৃত্যুর রাতে মালিনী এরকমই প্রোগ্রামে গিয়েছিল। আমার পোড়া কপাল, আমার ছেলে ঘরে থাকতে ও আরেক জীবন সঙ্গী খুঁজতে চলে গেল। ব্যাস, এটাই তো বাকি ছিল। বংশের নাকে ঝমা ঘষা দিয়েছে ও। স্যার, মনে হচ্ছে আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। আমাদের বিবাহিত লাইফ তো খুব ভালোই চলছিল, তাহলে ওর নতুন পার্টনারের কিসের প্রয়োজন পড়লো? আফসোস এটাই যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মালিনী এখন বেঁচে নেই। সেই জন্য এর উত্তর এখন তো আপনাকেই দিতে হবে। বলতে পারেন আমরা খুব সাধারণ একটা পরিবার, ছিলাম অন্য জায়গায়। কিছুদিনই হয়েছে আমরা এখানে এসে থাকছি। আপনার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ ম্যারেজ? স্যার, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। গত বছরই মালিনীর মেডিকেল এক্সাম শেষ হওয়ার পরেই আমরা দুজনে বিয়ে করে নিই। কোনো ঝগড়া বা কিছু? স্যার, না স্যার, তেমন তো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। এর জন্য তো আরও চিন্তা হচ্ছে যে ও স্পিড ডেটিংয়ে যেতে গেল কেন। আচ্ছা, আপনি এটা বলুন যে রাতে মালিনীর খুন হয়েছিল আপনি কোথায় ছিলেন? স্যার, আমি আমার অফিসে কাজ করছিলাম। সেদিনকে অফিসে আমার অনেক কাজ ছিল, অনেক রাত পর্যন্ত আমি কাজ করেছি। কত রাত পর্যন্ত? এই ধরুন রাত 1:30 পর্যন্ত। আমি তো বাড়িতে ফিরে জানতে পারলাম যে মালিনী বাড়িতে ফেরেইনি।
ওর সঙ্গে কারো কোনো শত্রুতা? না স্যার, কোনো শত্রুতা তো ছিল না স্যার। আমার মনে হচ্ছে ওর গয়না লুট করার জন্য কেউ হয়তো এরকম। না না, গয়না লুট করার জন্য খুন হয়নি, কারণ ওর ডায়মন্ড রিং আর দামি গাড়ি সবকিছুই ঠিকঠাক ছিল। তাহলে ওকে নিশ্চয়ই ওই স্পিড ডেটিং এর লোকই মেরে থাকবে। আমি তো আগে থেকেই জানতাম যে ওই মেয়েটা মোটেই ঠিক নয়। ঠিক নয় মানে? ও তো বাড়িতে পাই রাখতো না। ওর পায়ে ওই যে কি যেন বলে, হুইল ছিল, হুইল। রাত দিন দেখো বাড়ির বাইরেই টোটো করে বেড়াচ্ছে, আর যে কোনো অচেনা লোকের সঙ্গে বকবক করছে। আমরা যদি কখনো ওকে কিছু বলতে যাই, তেরা উত্তর দিত। একটু চুপ করো তো মা। আরে চুপ করবো কি রে, আমাকে বলতে দে তুই। আর ও যতক্ষণ বাড়িতে থাকতো একটা কুটোও নেড়ে দেখতো না। যখনই দেখো তখনই ল্যাপটপ আর ক্যামেরার মধ্যে ডুবে থাকতো। ল্যাপটপ আর ক্যামেরা, ওগুলো আমরা দেখতে পারি? স্যার এই হলো ওর ল্যাপটপ। আর এই ক্যামেরাটা কোথায়? ক্যামেরা স্যার, আমার মনে হয় না যে মালিনী ওর স্বামীকে ঠকাচ্ছিল। ও অন্য কোনো উদ্দেশ্যেই ওখানে গিয়েছিল। উদ্দেশ্য কি ছিল সেটা এই ক্যামেরার ল্যাপটপ থেকে জানতে পারাই যাবে। স্যার ক্যামেরা কোথায়? ব্যাগ তো খালি। স্যার ও তো ক্যামেরা এর মধ্যেই রাখতো, জানি না কোথায় আছে ওটা। এমনটা নয় তো মালিনীর পার্টস আর মোবাইলের সঙ্গে খুনি ক্যামেরাটাও নিয়ে চলে গেছে? হ্যাঁ, স্যার এই স্পিড ডেটিং এর কনসেপ্টটা তো বেশ ভালো, কিন্তু যদি সাবধান না থাকা হয় তো খুবই ক্ষতি হতে পারে। হ্যাঁ স্যার, এদের মধ্যে কেউ ক্রিমিনালও হতে পারে। একদম ঠিক। কিন্তু এই সাবধানতাটা ইভেন্ট ম্যানেজারের এবং সমস্ত পার্টিসিপেন্টদের এটা বোঝা উচিত। স্যার, হ্যাঁ, এই সোহানের মিথ্যা কথা ধরা পড়ে গেছে স্যার। এ আমাদের বলেছিল পরশুদিন রাতে ও নিজের অফিসে কাজ করছিল রাত্রি 1:30 পর্যন্ত, কিন্তু ওর মোবাইল ডিটেলস অন্য গল্প বলছে। ওর অফিস আন্ধেরিতে, আর এই দাদা বান্দ্রাতে ছিল রাত 11:30 থেকে 12:30 অবধি, সেই রেস্টুরেন্টের কাছে যেখানে মালিনী গিয়েছিল স্পিড ডেটিং এর জন্য। এখনই ওকে ডেকে পাঠাও। স্যার আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আর আমি আমার স্ত্রীকে কেন খুন করতে যাব? মাননী যখন মিথ্যে কথা কেন বললে? রাত 1:30টার সময় অফিসে ছিলে কি? স্যার আমি তো স্যার সত্যি এটাই যে তুমি মালিনীকে ওই রেস্টুরেন্টে দেখেছিলে ওই ছেলেদের সঙ্গে কথা বলতে। তুমি রাগে উন্মাদ হয়ে যাও আর সেই জন্য তুমি ওকে খুন করো। না না স্যার, আপনি যাই বলছেন তার মধ্যে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে। হ্যাঁ, আমি সেদিন রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি ওখানে মালিনীকে দেখেছিও, কিন্তু কিন্তু আমি ওকে মারিনি স্যার। আর আর আপনাদেরকে আমি মিথ্যে কথা বলেছিলাম কারণ আপনারা যেন আমাকে না সন্দেহ করেন। তুমি মালিনীকে মারোনি, তাই তো? ঠিক আছে। আচ্ছা, 1 মিনিটের জন্য ভেবে নিলাম যে তুমি সত্যি কথা বলছো, যে তুমি মালিনীকে খুন করনি। কিন্তু সেই কথাটা বোঝাও আমাকে। এটা বলো, তুমি আগে থেকেই কি করে জানতে যে মালিনী ওই রাতে ব্যান্ড্রার ওই রেস্টুরেন্টে স্পিড ডেটিং ইভেন্টে পার্টিসিপেট করতে যাচ্ছে? স্যার মালিনী কয়েকদিন ধরে কেমন ধরনের ব্যবহার করছিল যেন, না রাত না দিন, যখনই মন চাইতো বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেত। যখনই আমি এই ব্যাপারে ওর সাথে কথা বলতে যেতাম তো 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 অজুহাত দেওয়া শুরু করতো। তারপরে সেদিন রাতে আমার বন্ধুর মারফত আমি জানতে পারি যে ও ব্যান্ড্রার একটা রেস্টুরেন্টে বসে আছে। নিজের স্ত্রীকে স্পিড ডেটিং এ দেখে আমার মনটা একেবারে ভেঙে যায় স্যার। আমার মনে হয়েছিল যে আমার ভালোবাসায় কি কোনো খামতি রয়েছে, কিন্তু আমি ওই মুহূর্তে ওই রেস্টুরেন্টে ওর সাথে ঝগড়া করিনি।
যখনই ও বাইরে চলে এসেছিল আমি কিছু বলার আগেই ও অটো অটো ধরে তাড়াতাড়ি চলে যায়। স্যার আমি সত্যি কথা বলছি, আমার উদ্দেশ্যটা শুধু ওর সাথে কথা বলাই ছিল, ওকে একেবারেই প্রাণে মারতে নয়। আফসোস যে মালিনীর সাথে আমি শেষ কথা বলতে পারলাম না। এখন এই রহস্য সারা জীবন রহস্য হয়েই থেকে যাবে যে ও আমার সাথে প্রতারণা করলো কেন। ও তোমার সঙ্গে প্রতারণা কেন করলো? ঠিক আছে, এবার আমি তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু এটা ভেবো না তুমি যে আমরা তোমাকে সন্দেহ করছি না। সেটা তো ততক্ষণই থাকবে যতক্ষণ না তুমি নির্দোষ প্রমাণিত হচ্ছ। বুঝেছো তুমি? স্যার এই যদি না হয় তাহলে সন্দেহ ওদের দিকেই যাচ্ছে যারা মালিনীর সঙ্গে ওই দিন রাতে ছিল। রবি, কিছু জানতে পারলে? স্যার ওই দিন রাত্রে মালিনী 6 জন লোকের সাথে কথা বলেছিল। সুনীল, আরজে, হেমন্ত, গৌরব, ময়ূক আর প্রতীশ। একটা কাজ করি আমরা, ওই 6 জনকে রেস্টুরেন্টে ডাকো, ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। খুনি নিশ্চয়ই এদেরই মধ্যে কেউ হবে। স্যার এই কেসটা তাড়াতাড়ি সলভ করুন না, আমাদের রেস্টুরেন্টের খুব বদনাম হচ্ছে। একটা নিরীহ মেয়ে খুন হয়েছে, হ্যাঁ, আর তুমি তোমার রেস্টুরেন্টের নাম নিয়ে পড়ে আছো। শুধু নিজের ব্যাপারে তুমি ভাবছো, একটু সমাজের ব্যাপারেও ভেবে দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার সবাইকে আধ ঘন্টার গ্যাপে গ্যাপে ডেকেছি। ঠিক আছে, গুড। একটা কথা ঠিক করে বলো, যখন এখানে ইভেন্ট চলছিল তখন তুমি এখানেই ছিলে তো? হ্যাঁ স্যার। তাহলে যদি এদের মধ্যে কেউ আমাদের কাছে মিথ্যে কথা বলে, কোনো কিছু লুকোনোর চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের বলে দেবে, কেমন? ঠিক আছে স্যার। স্যার মেয়েটা সুন্দরী ছিল, কিন্তু ততটাই বোরিং। ওর প্রতিটা কথা আমার মাথার উপর থেকে বাউন্স করে চলে গেছে। স্যার ও তো আমার সাথে বেশি কথাও বলেনি। হতে পারে যে আমাকে দেখে ও লজ্জা পেয়েছিল, বা আমাকে ওর আদৌ পছন্দ হয়নি। স্যার ও আমার সঙ্গে ছিল, আবার ছিলও না। ছিল অথচ ছিল না মানে? স্যার অ্যাকচুয়ালি ও কথা তো আমার সঙ্গেই বলছিল, কিন্তু ওর মন অন্যদিকে ছিল, বারবার অন্য কাউকে দেখছিল। স্যার আমার মনে হয় ও আমার এবং আপনাদের সবার সময় নষ্ট করছে। ওর লাইফ পার্টনার বেছে নেওয়ায় কোনো ইন্টারেস্টই ছিল না স্যার। তার থেকেও বড় কথা স্যার, ওর মন অন্য কোথাওই ছিল। স্যার আমার তো ওকে খুবই পছন্দ হয়েছিল, কিন্তু মনে হয় ওর আমাকে পছন্দ হয়নি। ওর মনে হয় আরেকজনকে পছন্দ হয়েছিল, যার সাথে ও খুব হেসে হেসে কথা বলছিল। সে কে? গৌরব। হ্যাঁ স্যার, আমাদের টিউনিং তো খুব ভালো সেট হয়েছিল। ইনফ্যাক্ট আমরা অনেক কথাই বলেছিলাম। কি কি কথা হয়েছিল মালিনীর সাথে? জেনারেল কথাবার্তা স্যার, ফেভারিট হবিজ, ফেভারিট মুভিজ, ফেভারিট কালার, এইসব। ইনফ্যাক্ট ও এত বেশি নার্ভাস হয়ে পড়েছিল যে ওর জুসটাই আমার উপর ফেলে দিয়েছিল। তাহলে মিটিং এর পরে তোমাদের নাম্বার নিশ্চয় এক্সচেঞ্জ হয়েছিল? না স্যার, নাম্বার এক্সচেঞ্জ হয়নি। ও বলেছিল ইভেন্ট শেষ হওয়ার পর 8 ঘন্টার মধ্যে আমার সঙ্গে কফি শপে দেখা করবে। এর পেট থেকে আমরা মেক্সিকান ফুডের পার্টিকেলস পেয়েছি, আর কফি। আচ্ছা, তার মানে গৌরব তুমি ওর সঙ্গে কফি শপে দেখা করো ইভেন্টের পরে? কোথায় স্যার, 2 ঘন্টা ওয়েট করেছিলাম কফি শপে, ও আসেইনি। সত্যি বলছো? স্যার মিথ্যে কেন বলবো? ঠিক আছে, আমাদের ওই কফি খাওয়াবে তো? শিওর স্যার, কখনো যাওয়া যাবে? কখনো কেন, এখনই চলো। যাই। বলুন স্যার, কোন কফি নেবেন? তবে এখানকার কোল্ড কফি উইথ ভ্যানিলা আইসক্রিম বেশ ফেমাস, আপনি বলে সেটা অর্ডার করতে পারি। আমার জন্য একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। কফি টফি তো খাওয়া হবে, আগে এটা বলো যে তোমরা ওই দিনকে ঠিক কোন জায়গাতে বসেছিলে? ওহ স্যার, আমরা ভেবেছিলাম আমরা কফি খেতে এসেছি, কিন্তু আপনি তো এখনো আপনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্ত শেষ হওয়ার পরে কফি খাওয়ার যে মজা সেটা এখন পাবো না। হ্যালো স্যার। পরশু রাতে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই ম্যানেজার বাবু। সরি, কিন্তু সিসিটিভি ক্যামেরা তো 1 মাস ধরে আউট অফ ওয়ার্কিং।
আর ঠিকও করেননি। স্যার বিজনেস একেবারে জিরো, ক্যাফেতে অলরেডি লোকসানই হচ্ছে। আমি ভাবলাম যে এর মধ্যে আবার নতুন করে আলাদা এক্সট্রা ফালতু খরচা করে কি লাভ। আচ্ছা, আপনি এই ছবিটা দেখুন। এই মেয়েটা কি এসেছিল পরশু রাতে? স্যার এক্স্যাক্টলি আমার ঠিক মনে তো পড়ছে না। ক্যাফেতে তো অনেক ধরনের লোকজনই আসে যায়। অনেক ধরনের লোকজনই এখানে আসে, তাও ক্যাফে চলছে না বলছেন? স্যার আচ্ছা, এনার পরশু দিনের বিল আছে নিশ্চয়ই, দেখাবেন আপনি? হ্যাঁ স্যার। স্যার এই যে বিল, 27 তারিখ রাতের 11:04 বিল। এটা 1 মোকা কফি আর একটা ক্যাফেচিনো কফি। তুমি তো বললে তুমি একা ছিলে, তাহলে এই দুটো কফি কিসের জন্য? স্যার আমি তো ওর জন্য কফি অর্ডার দিয়েছিলাম, ও না আসলে আমি কি করব? আমি অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করেছিলাম। স্যার এবার তো খান আমার সঙ্গে কফি। খাবো, নিশ্চয়ই খাবো, কিন্তু কেসটা শেষ হওয়ার পর। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই এখন। তুমি যেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। স্যার এই কেসটা তো আমার মাথার কল কবজা পুরো ঢিলা করে দিয়েছে। যদি মালিনী এখানে কফি নাই খেয়ে থাকে তাহলে খেলো কোথায়? ওই গৌরবী আবার মালিনীকে মেরে ফেলেনি তো? ও মালিনীকে এই কফি শপে ডেকেছিল কফি খেতে, সে যখন আসে না ও ভেঙে পড়ে, খুন করে দেয়। যে কোনো কিছু হতে পারে এই কেসে ফ্রেডি, যে কোনো কিছু হতে পারে। স্বামীও মারতে পারে, ওই ছেলেদের মধ্যে কেউ হতে পারে, বা কোনো তৃতীয় পার্টি। মনে আছে তোর ক্যামেরাটা উধাও? এমন কেউ যার ওই ক্যামেরাতে কোনো ছবি নিয়ে প্রবলেম আছে। যদি মালিনীর ক্যামেরাটা উধাও হয়ে যায় তাহলে মালিনী নিশ্চয়ই এমন কোনো ছবি তুলেছিল যেটাতে কারোর না কারোর রাতের ঘুম কেড়ে নিয়েছিল। স্যার ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে বেশিরভাগ লোকেরা যে ল্যাপটপে সেগুলো সেভ করে রাখে। স্যার ল্যাপটপে তো কোনোই ছবি নেই। হতে পারে ও ইন্টারনেটে কোথাও সেভ করেছে, নিজের ইমেল অ্যাকাউন্টে কিংবা কোনো পার্সোনাল ওয়েবসাইটে। তার মানে স্যার আজকাল ক্যামেরা থেকে ডাইরেক্ট ফটো অনলাইনে সেভ হয়ে যায়। হ্যাঁ ফেডরিক, হতে পারে ইন্টারনেটের মাধ্যমে। ও গ্রেট। পাওয়া গেছে? হ্যাঁ স্যার। স্যার ফটোর ওয়েবসাইট আর তার পাসওয়ার্ড পেয়ে গিয়েছি, এই দেখুন। ওয়েল, দেখাও তো একটু। স্যার এই ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ বানানো হয়েছিল ওর মারা যাওয়ার কিছুক্ষণ আগে। এই ফুটেজের জন্যই মালিনীর খুন হয়নি তো? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। মনে হচ্ছে এই মালিনী কারোর হয়ে স্পাইগিরি করছিল, কারোর মুখোশ খুলে দিতে চেয়েছিল, আর এই জন্যই ও খুন হয়ে যায়। এই মালিনীর সম্পর্কে আমরা এখনো ঠিক জায়গায় পৌঁছতে পারিনি স্যার। এতক্ষণ মনে হচ্ছিল যে ও স্পিড ডেটিং এর জন্য গেছে, তারপরে জানা গেল যে ও বিবাহিত, মেডিকেল প্রফেশনাল, আর এখন জানা যাচ্ছে ও কারোর ওপর গোয়েন্দাগিরি করছিল। আর ওই গোয়েন্দাগিরিটা কোনো মেডিকেল ফিল্ডের সঙ্গে কানেক্টেড হতে পারে, কারণ ফুটেজে দেখোনি চারিদিকে শুধু মেডিসিন সাজানো। স্যার এই ফুটেজের মধ্যে একটা জায়গাতে একটা ছায়া দেখতে পাওয়া গেল না? খুনির হতে পারে। চেক করি চলো। এর মধ্যে যে ডেটগুলো দেখতে পাচ্ছি কিছু এক্সপায়ার হয়ে গেছে। ওষুধগুলোর সঙ্গে অ্যাসিটনও রেখেছে। অ্যাসিটোন? স্যার এই কেমিক্যাল দিয়ে তো ওরা ওষুধের ওপর পুরনো এক্সপায়ারি ডেট উঠিয়ে দিয়ে নতুন ডেট দিতে পারে, আর সেটা ওরা বাজারে ছাড়তে পারে বিক্রির জন্য। কয়েকটা টাকার জন্য মানুষের জীবন নিয়ে এত বড় খেলা খেলছে। এটার খোঁজ নিতেই মালিনী ওখানে গিয়েছিল। হ্যাঁ স্যার,
ওই খুনি মালিনীর ক্যামেরাটা তো চুরি করে নিয়েছিল, কিন্তু এটা জানতো না যে মালিনী মরার আগে পুরো ফুটেজটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল। স্যার আপনারা কাকে খুঁজছেন? আমরা সিআইডি থেকে। স্যার এ তো আমাদের কোম্পানির ডিব্বা। ওটা তো আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু কি চলছে এই গোডাউনে? পুরনো ওষুধকে নতুন বানানোর ধান্দা চলছে, হ্যাঁ? না স্যার, আমাদের এখানে কোনো বেআইনি কাজ হয় না। বরং আমি এটা বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়। আচ্ছা, এটা তোমাদের গোডাউন নয়? স্যার এটা তো আমাদের কোম্পানির গোডাউন নয়, ইনফ্যাক্ট আমাদের কোম্পানির গোডাউন এই বিল্ডিং এর নিচেই আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। নিশ্চয় স্যার, আমাদের কোম্পানির নাম ভাঙিয়ে কেউ বেআইনি কাজ করছে। কিন্তু আপনাদের কোম্পানিতে যে পুরনো ওষুধ, ওগুলো কি করেন আপনারা? স্যার একটা কোম্পানিকে আমরা কন্ট্রাক্ট দিয়েছি আমাদের কোম্পানির সব পুরনো মেডিসিনগুলোকে ডিস্ট্রয় করার জন্য। আমাদের কাছে রেকর্ডও আছে, আপনি চাইলে দেখতে পারেন। এক মিনিট। স্যার এই দেখুন, এখানে কোম্পানির সমস্ত রেকর্ড মেনশন করা আছে। তো এদের কাছে তোমাদের কোম্পানির নতুন বক্সগুলো এলো কি করে? তার মানে পুরো ধান্দাটাই পুরনো ওষুধ নষ্ট করার কোম্পানিতে চলছে। কোম্পানির নাম হলো বিটিআই মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানিতে কার সঙ্গে কথাবার্তা হয় আপনাদের? স্যার মিস্টার গৌরব কুমার। গৌরব কুমার? এই গৌরব কুমার? স্যার ইনি মিস্টার গৌরব কুমার। হ্যাঁ স্যার, এই। কিন্তু আপনাদের কাছে এনার ফটো কিভাবে এলো? অনেক বড় ফ্যান আমি এর। দরজা সব লক চেঞ্জ হয়েছে কিনা? হ্যাঁ স্যার, এই নিন। তাড়াতাড়ি সবাই কাজ করো, অনেক কাজ পেন্ডিং রয়েছে। গো। কি ব্যাপার গৌরব, খুব রেগে আছো মনে হচ্ছে? স্যার আপনারা এখানে? আমাকে ডাকতে পারতেন। ভাবলাম বারবার তোমায় কেন কষ্ট দেব, আমরাই চলে আসি। স্যার এবারে আপনাদের কফি না খাইয়ে ছাড়ছি না। আচ্ছা, কখনো জেলের কফি খেয়েছো? জেলের কফি? হ্যাঁ, অভ্যেস করে নাও, কারণ বাকি জীবনটা তোমার ওখানেই কাটতে চলেছে। স্যার আপনারা এখনো আমাকে সন্দেহ করেন? সন্দেহ করবো না তো কি করব, হ্যাঁ? ফিগল্যাক্সি কোম্পানির পুরনো ওষুধগুলোকে নতুন করার ব্যবসা করছো তুমি। আপনি কি বলছেন স্যার? তোমার কোম্পানির গোডাউন দেখতে হবে আমাকে, চলো দেখাও। স্যার আমার কোম্পানির গোডাউনের চাবি হারিয়ে গেছিল, এই দেখুন এইমাত্র ডুপ্লিকেট বানিয়ে আনলাম। আপনারা চাইলে আমার স্টাফেদের জিজ্ঞেস করুন। চাবি হারিয়ে গেছে? হ্যাঁ স্যার। এইভাবে কি করে হারিয়ে যেতে পারে? হ্যাঁ জানি না স্যার, অ্যাকচুয়ালি ওই দিন যখন আমি স্পিড ডেটিংয়ে গেছিলাম তখন আমার কাছে চাবিটা ছিল, তারপর হারিয়ে গেল। যখন তুমি স্পিড ডেটিং এর জন্য গিয়েছিলে তখন চাবিটা নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলে? অ্যাকচুয়ালি স্যার এই চাবিটা সবসময় আমি সঙ্গে রাখি। ফার্স্ট টাইম হলো এটা যে চাবি হারিয়ে গেল। এই মালিনী কি তাহলে চাবি চুরি করেছিল, তারপর ওখান থেকে সোজা বেরিয়ে এই গোডাউনে আসে ভিডিও করার জন্য? গৌরব তুমি বলছিলে কি মালিনী তোমার উপরে জুস ফেলে দিয়েছিল, কি এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার অ্যাকচুয়ালি সেই রাতে এই হাই হাই। এর আগে আপনার কতগুলো গার্লফ্রেন্ড ছিল? গার্লফ্রেন্ড তো ছিল, ওর নাম ছিল খুশি। আচ্ছা, ব্যাপারটা এগুলো না কেন? অ্যাকচুয়ালি ওকে কেউ সিরিয়াসলি নিতই না, যখনই কাঁদতো সবাই বলতে এ তো খুশিতে কাঁদছে। আরে আপনার সেন্স অফ হিউমার তো, আরে আই এম সরি, আপনার শার্ট। ইটস ওকে, দোষটা আমারই। তারপরে চলে গেল। হয়তো চাবিটা সেই সময় হারিয়ে যায়। মালিনী চাবি চুরি করেছিল? হ্যাঁ, এখানে এসে তোমার বিরুদ্ধেও প্রমাণ জোগাড় করেছিল, সেই জন্য তুমি ওকে মেরে দিয়েছো। স্যার এসব মিথ্যে। স্যার ওই দিন রেস্টুরেন্টের পর ওর সঙ্গে দেখাই হয়নি। চলো এই গোডাউনটা দেখাও যার চাবিটা হারিয়ে গেছিল। এখন তো নতুন চাবি এসে গেছে না, চলো। স্যার এটা তো সেই জায়গাটাই।
যার ফুটেজ মালিনী শুট করেছিল। তার মানে এখানে পুরনো ওষুধগুলোকে নতুন বানানো হয়, হ্যাঁ? বাহ, মিস্টার গৌরব, এইভাবে পুরনো ওষুধগুলোকে নষ্ট করছিলেন আপনি, হ্যাঁ? সবাই তোমাদের উপরে ভরসা করে ওষুধ কেনে, আর তোমরা তাদের বিষ বিক্রি করছো, বিষ। স্যার আমার কথা বিশ্বাস করুন, না আমি এরকম কোনো ওষুধের ব্যবসা করেছি, আর না আমি মালিনীকে খুন করেছি। মিথ্যে কথা বলছো তুমি। ওই রাতে রেস্টুরেন্ট থেকে তোমার কার্ড চুরি করে মালিনী এখানে আসে। ও এখানে সেই ফুটেজ শুট করে। তারপর ও কোনো কফি শপে যায় ইন্টারনেটের জন্য, যাতে ও ফটো আপলোড করতে পারে। এক্সকিউজ মি, ওয়াইফাই এর পাসওয়ার্ড? ঠিক আছে, থ্যাংক ইউ। আর যেই ও কফি শপ থেকে বাইরে বেরিয়েছিল তুমি ওকে ফলো করেছো, আর যেই সুযোগ পেয়েছো অমনি ওকে মেরে দিয়েছো, হ্যাঁ? আর ওর লাশটাকে সমুদ্রে ফেলে দিয়েছো। স্যার সেই রাতে আমি গোডাউনে আসিনি, আমার কথায় বিশ্বাস নেই তো? ঠিক আছে, ওয়াচম্যানকে জিজ্ঞেস করুন। ওই ফুটেজে একটা ছায়া দেখতে পেয়েছি, কে ছিল সে? স্যার আমি কি করে জানবো সে কে ছিল? আচ্ছা, এক্ষুনি জেনে যাবো, চলো। একটা কথা বলো, এই তোমাদের মালিক এই পরশু রাতে এখানে এসেছিল? এই তোমাদের মালিক এই পরশু রাতে এখানে এসেছিল? না স্যার, এই সাহেব তো আসেননি সেদিন রাতে। আচ্ছা, এই মহিলা এ এসেছিল? আরে ম্যাডাম, কে আপনি? আর এখানে এই সময় কি করছেন আপনি? আসলে আমি না ভুল অ্যাড্রেসে চলে এসেছি, সরি আরে সরি। আরে শুনুন, আরে হয়তো এই ছায়াটা এরই ছিল। আর কেউ এসেছিল এই মহিলা ছাড়া? না স্যার, আর কেউ আসেনি সেদিন রাতে। দেখলেন স্যার, আমি বলেছিলাম না আপনাদের আমার কোনো দোষ নেই। আপনারা খামোখা প্রথম দিন থেকে আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন। তোমার পেছনে পড়বো না তো কি করব, হ্যাঁ? এই নকল ওষুধের কালোবাজারি তোমার তদারকিতে হচ্ছে এখানে। স্যার আমি এসব করি না, আমার কাজ হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করা, যাতে ওরা এসে পুরনো ওষুধ নিয়ে যায়। ইনফ্যাক্ট আমি তো রেগুলার অফিসেও আসি না। আচ্ছা, রেগুলার বেসিসে এই গোডাউনে নজর কে রাখে? তোমার কোনো এমপ্লয়ি তো আছে এখানে? হ্যাঁ স্যার, প্রতীশ, ও এখানকার অপারেশন ম্যানেজার। প্রতীশ? আচ্ছা, ওই ডেটিং এর ইভেন্টে প্রতীশের সঙ্গে কথা হয়েছিল, ও ছিল না ওখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম নয় তো যে ওই প্রতীশ মালিনীকে দেখে নিয়েছে চাবি চুরি করতে আর ওকে ফলো করেছে? এই প্রতীশের সঙ্গে একটু দেখা করতে হবে। স্যার, এই ভাঙা মোবাইল, ক্যামেরা আর পার্সটা পেলাম। স্যার, স্যার ওখান থেকে পালাচ্ছে।
দেখো, মিথ্যে কথা বলে আর কোনো লাভ নেই। সিআইডি সবকিছু জানতে পেরে গেছে। স্যার, ভুল করে ফেলেছি আমি। মালিনী সিবিটি হসপিটালে কাজ করত। ওষুধ রিয়াক্ট করা বন্ধ করে দিয়েছে তখন দেখে কিছু পেশেন্টস মারাও যায়। তারপর ওর মাথায় জেদ চাপলো যে ও জেনেই ছাড়বে যে ওষুধ কাজ কেন করছে না, এর পেছনে কে আছে। মালিনী সন্দেহ হয়েছিল তোমার ওপরে আর তোমার কোম্পানির ওপরে, সেই কারণে ও গোয়েন্দাগিরি করতে ওখানে চলো স্পিড ডেটিং এ পৌঁছেছিল, যেখানে তুমি আর এই গৌরব যাচ্ছিল। হ্যাঁ স্যার, কিন্তু আমি কি করতাম? আমি বাধ্য ছিলাম স্যার, অসহায় ছিলাম। আমার একটা অন্যায় লুকোনোর জন্য আমি আর একটা অন্যায় করলাম। মেরে ফেলেছি মালিনীকে, আমি মেরে দিয়েছি ওকে আমি। কিন্তু তুমি ওর মোবাইল আর পার্স কেন চুরি করেছিলে? যাতে আপনারা মনে করেন স্যার লুটপাটের চক্করে চুরি হয়ে গেছে। লুটপাট? কিন্তু ওর দামি ঘড়ি আর ডায়মন্ড রিং বের করতে ভুলে গিয়েছিলে। তুই আমার স্ত্রীকে খুন করেছিস, আজ তোকেই আমি মেরে ফেলে দেবো। দেখো, ছাড়বই না আমি তোকে কিছুতে। ওকে শাস্তি আইন দেবে, ও অবশ্যই মারা যাবে, কিন্তু তোমার হাতে নয়, ফাঁসির দড়িতে ঝুলে। এই রইল আমার 2 লাখ টাকার চাল। আমার 3 লাখ টাকার চাল। শো, মনে হচ্ছে আজকে আমার দিনটা খুব ভালো। আমাকে হারানো আজ তোমাদের পক্ষে সম্ভবই নয়। সম্ভব না, তাই না? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি। চলো বাচ্চারা, ভীষণ ক্লান্ত লাগছে, এত লম্বা ড্রাইভ। হেমন্ত, তুমি তো জানো আমরা ভ্যাকেশনে এসেছি, তাহলে কিছুদিন তুমি বিশ্রাম করে নিও। ওকে বাবা, ঠিক আছে, দরজা তো খোলো, আমি লাগেজগুলো নিয়ে আসছি। হ্যাঁ। এসো। হেমন্ত, হেমন্ত তাড়াতাড়ি এদিকে এসো। এই এই দরজাটা। তুমি ওদের গাড়িতে বসাও, আমি দেখছি।
হেমন্ত সাবধানে প্লিজ। চলো চলো চলো। তিন চারবার আঘাত করেছে ছুরি দিয়ে। লাশ খুব একটা পুরনো নয়, মনে হচ্ছে কাল রাতে খুন হয়েছে এর। জুয়া খেলার সময় মারা গিয়েছে। এই 5টা গ্লাস পড়ে আছে এখানে, আর এই 5টা ভাগে তাস বাটা আছে। মনে হচ্ছে এছাড়া আরো 4 জন ছিল, ওদের মধ্যে কেউ একজন মেরেছে একে। বাইরে থেকেও কেউ আসতে পারে। পুরবী পঙ্কজ, একটু দেখো তো এই জালনা কিংবা দরজা ভাঙা নেই তো? মিস্টার হেমন্ত, এই লোকটা কে? না স্যার, আমি তো এনাকে আগে কখনো দেখিও নি। এই লোকটা আপনার ঘরে মরে পড়ে আছে আর দেওয়ালের চারিদিকে ওর ছবি লাগানো আছে। এটা কি করে সম্ভব? একজন অচেনা লোক আপনার এই হলিডে হোমে এসে তাস খেলছে, মারা গেছে। হাউ ইট পসিবল? আচ্ছা, এখানে কোনো গার্ড নেই? ছিল স্যার, বহু বছর একজন গার্ড ছিল, কিন্তু ওই মাস চারেক আগে তার মৃত্যু হয়, ব্যাস তারপর থেকে আর কেউ নেই। আমি ভেবেছিলাম যে এবার একজন নতুন গার্ড রাখবো। আমায় বিশ্বাস করুন, আমি একদম সত্যি বলছি। আমি এই ভদ্রলোককে চিনিও না। উনি এখানে কি করছিলেন, ওনার ছবি এখানে কেন টাঙানো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। পঙ্কজ, স্যার স্যার জোর করে তো কেউ ভেতরে ঢোকেনি। হ্যাঁ, পিছনের দরজায় তালা নেই কোনো, আর তার ছিটকানিটা বাইরে থেকে খোলা যায়। ওখান থেকে এসছে ওরা। আর স্যার, এই লিভিং রুমের যে জানলাটা আছে এর বাইরে একটা কাটার ঝোপ আছে। ঝোপের মধ্যে এইটা পেলাম স্যার, কাপড়ের টুকরো। মনে হচ্ছে কেউ এর উপরে নজর রাখছিল ওখান থেকে, আর তাড়াহুড়ো করে দৌড়তে গিয়ে তখন এই কাপড়ের টুকরোটা ওইখানে আটকে যায়। মৃত ব্যক্তি ছাড়া এখানে আরো 4 জন ছিল, আর একজন লোক বাইরে, সব মিলিয়ে 5 জন। তাহলে এই ক্রাইমের অন্তত 5 জন সাক্ষী আছে। যদি ওই 5 জনের মধ্যে একজনকেও ধরতে পারা যায়, তাহলে জানা যাবে কাল রাতে এখানে কি হয়েছিল। 3 জন লোক আছে যারা এই খুনটা সম্বন্ধে জানে, এবং তারা যে খুন হয়েছে তার ছবি দেখে চিনতে পেরেছেন। কখন আসছে ওরা? একটা সময়। 5 জনের মধ্যে 3 জন প্রথমবারই পাওয়া গেল, নট ব্যাড। আর স্যার, ওনারা নিউজ দেখে নিজেরাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অসাধারণ ব্যাপার। সমাজে যদি বাজে লোক থাকে, ভালো লোকও অনেক আছে স্যার। কিন্তু ওরা কাল রাতে রিপোর্ট লেখালো না কেন? স্যার স্যার এরা ওই 3 জন, প্রীতম, রণবীর, বিক্রম। প্রীতম, রণবীর আর বিক্রম। তোমরা সবাই জানো ওই খুনটার ব্যাপারে? ইয়েস স্যার। 3 জনের আলাদা করে স্টেটমেন্ট নাও। স্যার, যখন সিডের খুন হয়েছিল তখন আমি ওখানেই ছিলাম। সিড? ওর নাম সিড ছিল? হ্যাঁ স্যার। স্যার, আমি ওদের চিনতামও না। কালকে প্রথমবার ওদের সাথে দেখা হয়েছে, আর কালকেই খুন হয়ে গেল। এক মিনিট। সব কিছু ঠিক মতন বলবে। স্যার, আসলে ওই যে শিওর স্যার। কি হয়েছে স্যার? আপনি বোর হচ্ছেন? ক্লাবে ভাল লাগছে না আপনার? ক্লাব? তুমি এটাকে ক্লাব বলছো? মনে হচ্ছে ক্লাব তুমি দেখোইনি। স্যার, আপনি এখানে নতুন এসেছেন, এই শহরে প্রথমবার এসেছেন? হ্যাঁ, নিউ ইয়র্কে থাকি। একটা কাজের জন্য ইন্ডিয়াতে এসেছি। কাজ শেষ হয়ে গেছে আর শহরে বসে বোর হচ্ছি। আপনার বোর্ডন দূর করার একটা রাস্তা আছে আমার কাছে। রিয়েলি? কি? একটু এক্সপেন্সিভ। সেটা চিন্তা তোমায় করতে হবে না। কি রাস্তা আছে সেটা বলো। ভেবে দেখুন স্যার, লাখ টাকার ব্যাপার, আর রিস্কও আছে। জোকিং?
রিস্ক নেওয়া আমার হবি, আর সেটা যদি হয় টাকার, সেটা আমার কাছে অনেক আছে। কাজটা বলো। সুপার দেন। তুমি কি ধরনের জোকিং এর কথা বলছো? এরকম কোনো ব্যাপার নেই স্যার, শুধু জুয়া খেলতে হবে, লাখ টাকা, জিতে গেলে মালামাল আর হেরে গেলে কঙ্কাল। আর এমনিতেও আপনার টাকার তো কোনো চাপ নেই, তাহলে চলুন আমার সাথে, কাম। যাচ্ছ কোথায়? এক ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি? কে ভাই? ওই যে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক জ্যাকেট, হোয়াইট শার্ট। তাহলে ওই বারটেন্ডার তোমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল, তারপর তারপর কি হয়েছিল? না স্যার, ও সিডের বাড়ি নিয়ে যায়নি, ও সিডের সঙ্গে পরিচয় করায়, তারপর আমরা সিডের বাংলোতে যাই। আর যখন আমরা ওখানে পৌঁছলাম তখন আগে থেকেই দুজন ওখানে ছিল। এই রইল আমার 2 লাখ টাকার চাল। শো দেখা। দারুণ ব্যাপার ভাই, কি খেয়ে বসেছিস? জিতেই চলেছিস, আমাদেরও বলে দে, আমরা একটু টাকা কামাই। ভাই, যদি খেলেই যেতে পারা যেত তাহলে তো কোনো কথাই ছিল না। এগুলো সব কপালের ব্যাপার, আর আজ আমার কপাল ভীষণ ভালো। সেটাই মনে হচ্ছে। তাহলে আরেকটা ডিল হয়ে যাক। হয়ে যাক। এটা কি করে হতে পারে? বললাম না আমার কপাল খুব ভালো। তোর লাক আজকে ভালো না অন্য কিছু? মানে এটাই যে তুই তাসের মধ্যে সেটিং করে রেখেছিস। এ নিশ্চয়ই তাসের মধ্যে কিছু গোলমাল করে রেখেছে। ভাই, এর বাড়ি হয়তো কোনো ক্যামেরাও লাগিয়ে রেখেছে, নাকি তাসে গন্ডগোল করে রেখেছে। ভেবে দেখার ব্যাপার। তোর মনে হচ্ছে আমি চিটিং করছি? অফকোর্স, নাহলে আমাদের মধ্যে কারোর হাতে ভালো তাস এলো না কেন? ওর এলো না, আমার এলো না কেন? তুই চিটিং করছিস, চিটার। এই, তুই আমাকে চিটার বলছিস? হ্যাঁ, তোকে চিটার বলছি। ও, হার মেনে নিতে পারছিস না তুই, তাই তো? খোকা, এটা বড়দের গেম, বাচ্চাদের নয়। যদি এখানে জিততে হয় না, তবে কার্ডে জিততে হয়। তাহলে বেরিয়ে যায় এখান থেকে। মুখ সামলে কথা বল। কি করছিস? বুঝলি? কি করছিস কি ভাই? আরে ওকে তাড়া কেউ এখান থেকে। তার মানে হরিশ ওখান থেকে চুপ করে বেরিয়ে গেল? হ্যাঁ স্যার, প্রথমে আমারও মনে হচ্ছিল যে ও চলে গেছে, কিন্তু ও কিচেনে গেছিল। কিচেনে? হ্যাঁ স্যার, কিচেনে। যখন ও কিচেন থেকে বেরোলো তখন ওর হাতে তুই আবার এসিস এখানে? তোকে বলেছি না এখানে আসবি না? কি হলো কি? তুই আবার হাত দিচ্ছিস গায়ে? আরে ভাই, হ্যাঁ? আরে কি করলি কি তুই? আরে মেরে দিল ওকে। এটা কি করলে? মেরে দিলে? আমি অ্যাম্বুলেন্সকে কল করছি, তোরা এখানে থাক। আরে মরে গেছো? পুলিশকে ফোন কর, না হলে আমরা সবাই ফেসে যাবো। পুলিশকে ফোন করলে আমরা বেঁচে যাব? জুয়া খেলছিলাম আমরা, বেআইনি এই জুয়া খেলা। হ্যাঁ, জুয়া খেলেছি, কাউকে মারিনি তো আমরা। বেশি চালাকি করিস না। পুলিশ যদি আসে না, আমি একা ফাঁসবো না, সবাই মিলে ফাঁসবো। সেভ একটা কাজ করতে পারি, তোরা এখান থেকে যা, আমি কাজটা খতম করে আসছি। তোমরা কত টাকা হেরেছিলে? স্যার, 30 লাখ। আমার প্রায় 50 লাখ মতন। স্যার, 35 লাখ। এক মিনিট রণবীর, তুমি বলেছিলে যে সিড ওই সময় সাদা শার্ট পরেছিল। ইয়ে স্যার, উনি সাদা শার্টই পরেছিল। আর বিক্রম, তুমি বলেছিলে যে ও হলুদ শার্ট পরেছিল। হ্যাঁ স্যার, ও হলুদ শার্টই পরেছিল। ও সাদা বা হলুদ রঙের শার্ট পরেছিল না, একটু ব্লুইশ কালার ছিল শার্টটার, আমার ভালো মনে আছে। কিভাবে সেটা হয়? আমরা যখন লাশটাকে পেয়েছিলাম তখন ও হোয়াইট কালারের শার্ট পরেছিল, আর রণবীরও তো এই একই কথা বলছে। এটা কিভাবে সম্ভব? একই সময়ে আলাদা আলাদা ড্রেসে কিভাবে খুন হয়? স্যার, যখন মার্ডার হলো তখন এটা কেউ ছিলই না ওখানে। ছিল না মানে? মানে এটাই যে আমার ভালো মতো মনে আছে, এটা 6 মাস আগের ঘটনা। এরা ছিল না ওখানে। না স্যার, এটা পুরো 1 বছর আগের কথা। কি সব বলছে স্যার এরা? খুন তো কাল রাতে হয়েছে, তাই না? এক্স্যাক্টলি, খুনটা গতকাল রাতেই হয়েছিল, আর সেই সময় উনি সাদা রঙের শার্টই পরেছিলেন। এক মিনিট, এসব তোমরা কি বলছো? কাল রাত, 6 মাস, 1 বছর আগে? হ্যাঁ স্যার। আই হোপ তোমরা একটা লোকের মার্ডারের কথা বলছো যা কাল রাতে হয়েছিল, তাই তো?
আর তোমরা বলছো এই দুইজন ছিল না মার্ডারের সময়? স্যার এরা দুজন ওখানে ছিল না। আমি যে মার্ডারের কথা বলছি সেটা 6 মাস আগে হয়েছে। স্যার খুনটা কাল রাতেই হয়েছিল, আর সেই সময় যারা ছিল সেই দুজন অন্য কেউ ছিল, ওরা তখন ওখানে ছিল না। হ্যাঁ স্যার, ওরা ঠিক বলছে, আমিও চিনি না এদেরকে। তোমরা তিনজনের সিডের কথাই বলছো তো? আর মার্ডার হওয়ার আগে ও তোমাদের সঙ্গে চেরিস ক্লাবে দেখা করেছিল তো? আর তারপরে ও তোমাকে হেমন্ত বিলায় নিয়ে গেছে। না না স্যার, ও আমাকে সংকল্প ম্যানশনে নিয়ে গেছিল, আর সেটা ওই ওই কীর্তি হিলসে। হ্যাঁ, কীর্তি হিলসে ছিল। না স্যার, ও আমাকে ইয়াশ হাউসে নিয়ে গেছিল, যেটা কার্টিস রোডে রয়েছে। একটাই লোক তিনবার তিন জায়গায় 3 রকম আলাদা আলাদা জামা কাপড় পরে কি করে মরতে পারে? হ্যাঁ, সালুকে বলো। আচ্ছা ঠিক আছে, ওকে। অজিত, সালুকে কোনো সূত্র খুঁজে পেয়েছে। তোমরা যাও সালুকের সঙ্গে দেখা করো, আর ততক্ষণে আমি এদেরকে একটু জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ, এসো এসো ভাই এসো, দেখো আমি কি পেয়েছি। আরেকটা কথা বলতে হবে, এই কেসটা বড় অদ্ভুত। হ্যাঁ ডক্টর সালুকে, কেসটা তো খুবই অদ্ভুত, আর যেগুলো আমরা জানতে পেরেছি ওগুলো। আরে না ভাই, ওইটাও তো অদ্ভুত নয়, আমি যেটা তোমাদের বলতে যাচ্ছি সেটা অদ্ভুত। হ্যাঁ, কি হলো? তুমি এদিক ওদিক কি দেখছো? কিছু না। ঠিক তো? না না, আমি আপনার কথাই শুনছি। কি বলছেন স্যার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমি কি বলছি? ও হ্যাঁ, অদ্ভুত। দেখো, আমি এর রক্তের সঙ্গে সঙ্গে রক্তের মতো আর একটা জিনিস পেয়েছি। রক্তের মতো? স্যার, স্যার আপনার সন্দেহ একদম ঠিক ছিল, এটা ডাই ছিল। আরে সারিকা, তুমি এসে গেছো? মানে আমি বলতে চাইছি, কি বলছো তুমি? লাল ডাই? কি করে? আরে বাহ, কনসেন্ট্রেশন ফিরে পেয়েছো তুমি? আরে আমার কনসেন্ট্রেশন কোথায় গিয়েছিল? তোমরা সব সময় না আমার পিছনেই পড়ে থাকো। ও আচ্ছা আচ্ছা। আমি সিডের বডি থেকে এই প্লাস্টিক ব্যাগটা পেয়েছি। এই ব্যাগ ওর শার্টের ঠিক নিচে ওর বডির সাথে টেপ দিয়ে আটকানো ছিল, আর এই ব্যাগটাতেই একদম রক্তের মতো ডাই রাখা হয়েছিল। এটা তো ঠিক ওই রকমই যেটা ফিল্মের শুটিংয়ে ইউজ করা হয়। বা হয়তো নাটকে। নাটক? হ্যাঁ, নাটকে। যতদূর আমরা জানতে পেরেছি তাতে এটা পরিষ্কার যে সিড একজন ঠক ছিল। সিডা তার সঙ্গীরা মিলে জুয়া আর মার্ডারের নাটক করে লোকেদের ঠকাতো। তার মানে এসবের মধ্যে ওই বারটেন্ডারও যুক্ত ছিল। ও জেনে বুঝে বড় লোকদের ফাঁসিয়ে এখানে এই কার্ড পাঠিতে পাঠাতো, আর তারপরে এই মার্ডারের নাটক। তো এই জন্য রণবীর, বিক্রম আর প্রীতম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সময় এর মার্ডার দেখেছে। আর ওরা এসব অনেক আগে থেকেই করছে, কিন্তু কাল রাত ওদের নাটক বাস্তবে পরিণত হয়। প্রতিবারই একটা নতুন বাংলো, নতুন লোক ঠকানোর জন্য। আর বাকি সব সেম, একই খেলা, একই ঝগড়া, আর সেই একই সিটের মার্ডারের নাটক। লোকেদের কাছ থেকে টাকা নিয়ে পুলিশ কেসের নামে লোকেদের ভয় দেখিয়ে বের করে দেওয়া, সব কিছু সেম টু সেম। প্ল্যান তো খুব ভালো ছিল, কিন্তু কালকে হঠাৎ মার্ডার কি করে হয়ে গেল? কারণ কালকে রাতে একটা গন্ডগোল হয়েছে। মানে? 1 মিনিট। স্যার, আর এই হচ্ছে ছুরি। এই ছুরিটাও সেই রকমই নকল যেমন এই রক্তটা। যদি এটাকে কারোর শরীরে মারা যায় তখন এটা শরীরের ভেতরে যায় না, এটা ছুরির ভেতরেই চলে যায়। এই দেখো। কিন্তু ডক্টর, এটা যদি নকল চাকু হয় তাহলে এই নকল চাকু দিয়ে সিড মারা গেল কি করে? কালকে রাতে একটা ভুল হয়েছিল। এখানে একটা পেঁচ আছে, এই দেখো। যদি এই পেঁচটাকে ঘুরিয়ে দেওয়া যায় তখন এই ফলাটা আটকে যায়, ভেতরে ঢুকতে পারে না। তারপর এই ছুরিটা দিয়ে কেউ যদি আঘাত করে শরীরের ভেতরে ঢুকে যায়। কেউ ইচ্ছে করে এই ছুরিটাকে এরকম বানিয়েছে যাতে সিড মরে যায়। এরকম তো সেই লোকটাই করতে পারে যে এই খেলার ব্যাপারে সব কিছু জানতো। এটা বোধহয় সে যে লিভিং রুমের ব্যালকনিতে ছিল, যার কাপড়ের টুকরো আমরা পেয়েছিলাম। আর দ্বিতীয়ত, আমাদের খুনির কাছে সে পৌঁছবে যে বাকি লোকেদের কার্ড পার্টি পর্যন্ত পৌঁছেছে। ওই বারটেন্ডার দিনেশ।
এক্সকিউজ মি? আই এম সরি স্যার, এখনো ক্লাব ওপেন হতে বেশ কিছুটা সময় বাকি আছে। সরি স্যার। আমরা একটা কেসের ব্যাপারে এখানে এসেছি। আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ বলুন স্যার, আমি কি করতে পারি আপনার জন্য? স্টাফেদের সঙ্গে কিছু কথা আছে। স্টাফেরা এখানে আছে? এখন সবাই তো এখানে নেই, কিছু লোক আছে যারা লকার রুমে ইউনিফর্ম চেঞ্জ করছে। আপনাদের একজন বারটেন্ডার দিনেশ, সে কোথায়? ম্যাম, কাল থেকে ও কাজে আসেনি, জানি না না বলে কোথায় গেছে। আচ্ছা স্যার, ব্যাপারটা কি? ও কিছু ঘটিয়েছে নাকি? করেছে কি করেনি সেটা পরে আপনি জানতে পারবেন। আপাতত আপনি ওর অ্যাড্রেস দিন আমাদের। স্যার, ও এখানে যে অ্যাড্রেস দিয়েছিল সেটা ভুল অ্যাড্রেস। অ্যাকচুয়ালি ও যখন উধাও হয়ে গিয়েছিল এখানে অ্যাড্রেস বুক থেকে ওর সব ডিটেলস বার করেছিলাম আমি, কিন্তু তারপর দেখলাম যে অ্যাড্রেসটা ভুল। আপনি চাইলে আমি আপনাকে অ্যাড্রেসটা দিতে পারি, কিন্তু আমার মনে হয় না আপনি ওকে ওখানে খুঁজে পাবেন। আপনি যখন কাউকে কাজে রাখেন তখন তাদের ডিটেলস নিয়ে রাখেন না? আপনি কি জানেন আপনার এই বারকে সামনে রেখে ও লোককে ঠকাতো? হোয়াট? আর আমরা এখন ওকে একটা খুনের ব্যাপারে খুঁজছি। মার্ডার? আই এম সরি ম্যাম, আমি সত্যি জানতাম না। সেই জন্যই আগে থেকে ভালো করে খোঁজ নিতে হয়। রুলসগুলো আপনার ভালো করে ফলো করা উচিত ছিল। আগে থেকে এগুলো করলে আজকে এরকম প্রবলেম হতো না। আই এম সরি স্যার। আচ্ছা, এই দিনের সম্পর্কে আর কি বলতে পারো? কিছু জানো ওর সম্পর্কে? না স্যার, তেমন বিশেষ কিছু নয়, কারণ ও খুব কম কথা বলতো, বেশিরভাগ চুপ করেই থাকতো। সেই জন্য ওর বন্ধু কম ছিল, শুধু এক মেয়ে ছাড়া, মানসী। ও এখানে ওয়েট্রেসের কাজ করে। ওদের মধ্যে ভালো ভাব ছিল, যদিও ওরা দুজনে কোনোদিন এটা প্রকাশ করেনি, কিন্তু আমার মনে হয় যে ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তো আপনি মানসীকে জিজ্ঞেস করেননি কি ছিল ওদের মধ্যে? জিজ্ঞেস করেছিলাম ওকে, কিন্তু ও নিজেও জানে না। কোনো ব্যাপার না, মানুষকে একবার ডাকুন তো। ঠিক আছে স্যার। স্যার, মানসী। মানসী, দিনেশ তোমার বন্ধু ছিল? ছিল মানে? ও ঠিক আছে তো? দেখো, একটা খুন হয়েছে, আমরা সন্দেহ করছি দিনেশ ওটাতে ইনভলভ আছে। আমরা ওকে খুঁজছি। তুমি জানো কোথায় আছে ও? আমি নিজেই অনেক টেনশনে আছি, ওর ফোনও লাগছে না। আর ও এখানে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেটাও নকল। আর আপনারা বলছেন যে ও কোনো মার্ডারের সাথে যুক্ত? আচ্ছা, আপনি তো ওকে খুব ভালো করেই জানতেন না? হ্যাঁ স্যার, আমরা একে অপরকে ভালোবাসতাম আর আমরা বিয়েও করতে চলেছিলাম। সেই জন্য ও কিছু টাকা জোগাড় করতে চাইছিল। আচ্ছা, ও এই টাকাটা ক্লাবের চাকরি থেকে জমাচ্ছিল নাকি অন্য কোনো সাইড বিজনেস ছিল ওর? চাকরি ছাড়া ও শেয়ার বিজনেসে ওর টাকা লাগিয়েছিল। আর আমাকে বলতো যে ও অনেক টাকা রোজগার করছে, আমাকে দামি দামি গিফট দিত আর দামি দামি রেস্টুরেন্টও নিয়ে যেত। তো ও তোমায় ওর ঠকানোর বিজনেসের ব্যাপারে কিছুই বলেনি? ওর কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ আছে। স্যার, এই দিনেশ তো নিরুদ্দেশ, কিন্তু ওর ছবি আমরা পেয়েছি। এটাকে আমরা সার্কুলেট করে দিই। স্যার, এই দিনেশ তো নিরুদ্দেশ, কিন্তু ওর ছবি আমরা পেয়েছি। এটাকে আমরা সার্কুলেট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, করাও অভিজিৎ, করাও। তিনজনের স্কেচ তো করা হচ্ছে। একটা কথা তো পরিষ্কার যে চারজন সবাই একসঙ্গে কোনো গর্তে লুকিয়ে বসে আছে। হ্যাঁ স্যার। স্যার, এরা ঠক কিন্তু খুনি নয়। ভুল করে এদের হাতে খুন হয়ে গেছে। 100% এরা ভয় পেয়েই কোথাও লুকিয়ে রয়েছে। ব্যাস, এই ভয়টাকেই আমাদের কাজে লাগাতে হবে। এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা নিশ্চয়ই কোনো ভুল করে থাকবে আর আমরা খপ করে ধরে ফেলবো। স্যার। স্যার, হ্যাঁ, স্কেচ তৈরি। ওকে স্যার, হ্যাঁ, এই তিনজনই জুয়ারি, আর যে ছুরি মেরেছে সে হলো হরিশ। একটা কাজ করো, এই তিনটে স্কেচই আর ওই বারটেন্ডারের ছবি প্রতিটা পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, লজে সব জায়গায় পাঠিয়ে দাও। আর সমস্ত নিউজ চ্যানেলেও পাঠিয়ে দাও। আর ওদেরকে জানিয়ে দাও যে 24 ঘন্টা যেন এদের ছবি দেখানো হয়। প্রত্যেকটা বাড়িতে এদের ফটো দেখাতে হবে। তারপরে দেখবো কতদিন লুকিয়ে থাকে আমাদের হাত থেকে। এই চারটে ফটো খুব ভালো করে দেখুন। এই চারজন এই হত্যাকাণ্ডে জড়িত। এদের ব্যাপারে কোনো রকম সূত্র বা কোনো রকম খবর পেলে সিআইডি কে এই নাম্বারে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন।
এ তো এরা খুবই ভয়ানক। এরা সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেমন্ত কুমারের ফার্ম হাউসে নিজেরই এক বন্ধুকে খুন করে পালিয়ে গেছে। পুলিশরা অনেকক্ষণ ইনভেস্টিগেশন করার পরেও সেখান থেকে কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিআইডি এদের সবাইকে খুঁজছে। এই হলো এদের ফটো। ভাই শোন না, ম্যাচটা চালু কর না, ম্যাচ হচ্ছে। এরা সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেমন্ত কুমারের ফার্ম হাউসে নিজেরই এক বন্ধুকে খুন করে পালিয়ে গেছে। সিআইডি এদের সবাইকে খুঁজছে। এই হলো এদের ফটো। দেখলি তুই, এরা তো সবকিছু জেনে ফেলেছে। ভাই ছবি টবি সব দেখাচ্ছে, সমস্ত ডিটেলস দেখাচ্ছে। বাজেভাবে ফেসে যাবো ভাই এসবে। হাসবো তো বটেই। আমি তোদের আগেই বলেছিলাম যে চল পালিয়ে যাই, কিন্তু তোরা তো শুনলেই না। এবার এবার পুলিশ আসবে, সব জায়গায় খোঁজ করবে, আর তখন আরে এখনো 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 অনেক সময় আছে। চল পালাই, এই ব্যাগ তোলা, সবাই মিলে পালাই, চল। স্যার, সিট তো আমার খুব ভালো বন্ধু ছিল, আমার পার্টনার ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। এতদিন ধরে কোনো গোলমাল হয়নি। ওই রাতে কি যে হলো, আমি তো অন্যান্য বারের মতোই নকল ছুড়েই মেরেছিলাম, কিন্তু মানে মানে জানি না কিভাবে কিভাবে মরলো, আমি জানি না। এও জানে না। ওসব নাটক বন্ধ করো আর সত্যি করে বলো। বলো। স্যার, আমরা ধনী আর এনআরআই লোকদের বোকা বানিয়ে ঠকাতাম, আর দিনেশ ওই জেডিস ক্লাব থেকে এই ধরনের বোকাদের সিডের কাছে আনতো। তারপর আমরা সেই বড় লোক এনআরআই লোকগুলোকে কোনো খালি নির্জন বাংলোয় নিয়ে যেতাম, যেটা আমরা প্রথম থেকেই সিডের বাংলোর মতো সাজিয়ে রাখতাম। হ্যাঁ স্যার, আমার একটা বিজনেসও আছে স্যার, রিয়েল এস্টেটের বিজনেস। তাই স্যার এই কাজের জন্য এরকমই খালি শুনশান বাংলোর খোঁজ করতাম আমি স্যার, আর তারপর অ্যাভেলেবেল করাতাম এই কাজের জন্য স্যার। স্যার প্রথমে আমরা মুরগিকে জিততে দিই, আর তারপর যখন সে ভরসা পেয়ে যায় তখন সিট জেতা শুরু করে দেয়। এই সব কিছু প্ল্যান থাকতো স্যার, সিট জিততেই থাকতো, আর আমি আর ওরা আমার মধ্যে ঝগড়া শুরু হতো, আর আমি রেগে গিয়ে ওকে খুন করে দিতাম, মানে মিথ্যে করেই। এসব দেখে ধনী এনআরআই লোক ঘাবড়ে যেত আর ওদের টাকা পয়সা ফেলে পালিয়ে যেত। ওঠে পর নাটক শেষ, চলে গেছে ও। ঠিক গেছে তো রে? হ্যাঁ গেছে। উফ, আরে লেগে যাবে পাগল। তারপর আমরা ওই টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিতাম। ওই রাতেও সব এরকমই হয়েছিল। আমি ওকে ছুরি মেরেছিলাম, আর তারপর পুলিশকে ফোন করা যাক আর সবকিছু ডিটেলে বলে আমি দেওয়া যাক। পুলিশের চক্করে পড়তে চাই না। আমার পাসপোর্ট, ইউএসএ সিটিজেনশিপ সবকিছু চলে যাবে। না 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 না, আমি যাচ্ছি। আরে ঘুমিয়ে পড়লি নাকি সিট? আরে ওঠ ভাই, অনেক হয়েছে, আর ওভার অ্যাক্টিং করতে হবে না। সিট সেট সেট। আরে এই তো সত্যি মরে গেছে। আরে ছুরিটা সত্যি সত্যি লেগে গেল নাকি ওর? আরে কি বাজে কথা বলছিস কি তুই? আরে সিট ওঠ না। সিট ওঠ না। আরে ছুরিটা কি করে? তুই ছুরিটা ইউজ করার আগে চেক করিসনি নাকি? আরে প্রথমবার করছি নাকি? শুটিংয়ের ছুরি এটা, একটাই তো ছুরি আছে না, কিন্তু এই খুন কি করে হতে পারে? আমাদের পুলিশকে জানাতে হবে। পুলিশকে যদি জানাই তো আমরা সবাই ফেসে যাব। তাহলে কি করব? তোর খেলাটা ভেস্তে গেছে ভাই। কি? এই এই এটা দেখ, এই যে ফটো আছে। আরে আমি এই ফটোগুলো এখনই পাঠাচ্ছি পুলিশের কাছে অ্যাড্রেস সহ। ওরা এক্ষুনি ওখানে এসে পড়বে। তোর খুব শখ হয়েছিল না খেলার? এবার দেখি পুলিশের সাথে কেমন লুকোচুরি খেলিস। তুমি বলছো যে তোমরা ওখানে টাকা ফেলে পালিয়ে গিয়েছিলে? হ্যাঁ স্যার, পুরো 90 লাখ টাকা ছিল স্যার। আমরা সব ফেলে পালিয়েছিলাম। কিন্তু আমরা তো ওখানে কোনো টাকা পাইনি। আমি কিছু জানি না ম্যাম, ওই টাকাটা কোথায় গেছে, ওই নকল ছুরিটাই বা আসল কি করে হয়ে গেল, সিডের খুন কি করে হয়ে গেল, আমি কিচ্ছু জানি না ম্যাম। কেউ তোমাদের জালে তোমাদেরই ফাঁসি দিয়েছে, বুঝেছো? দেখো, এমন কেউ আছে যে তোমাদের এই খেলার ব্যাপারে সব কিছুই জানতো। ওই ছুরিটা নিয়ে কোনো গন্ডগোল করেছিল, আর তাতেই সিট মারা যায়। আর ওই দিনেশ, ও কোথায়? সিড মারা যাওয়ার পর আমি দিনেশকে ফোন করেছিলাম। আমার কথা শুনে ও খুব ঘাবড়ে গেছিল, বলল কি যে ওই শহর ছেড়ে চলে যাবে। দিনেশ তো তখন থেকেই উধাও। তাহলে কি পুরো প্ল্যানটা আবার দিনেশ করেনি তো?
ওখানে রণবীরকে পাঠায় আর হরিশের ছুরিটাই চেঞ্জ করে দেয়, আর তারপরে দীনেশ ব্যালকনিতে লুকিয়ে পড়ে। আর ওখান থেকে দিনেশ ফটো তুলেছে স্যার, আর হরিশকে পাঠিয়েছে, আর তারপর বলেছে যে পুলিশ আসছে, তাই এরা সব ভয় পালিয়ে গেছে। 90 লক্ষ টাকা ছেড়ে পালিয়ে গেছে। তার মানে দিনেশ আমাদের সাথে বেইমানি করেছে? বাহ, সবাইকে ঠকায় যে লোক, যখন তাদের সাথে এরকম হলো খারাপ লাগছে? হ্যাঁ বলো সালুকে। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। সালুকে বললো যে প্রমাণ পাওয়া গেছে, যে জিনিস দুটো আমরা দিনেশের কথায় আমরা পাঠিয়েছি। ওর ইউনিফর্ম আর জিম ব্যাগ। হ্যাঁ দা, যে কাপড়ের টুকরো আমরা ব্যালকনি থেকে পাই, ওই টুকরোর সঙ্গে এই দিনেশের ইউনিফর্মের কাপড় ম্যাচ করছে। স্যার, তার মানে খুনি দিনেশ? এসিপি স্যার, হ্যালো, কি জিটি রোড? ঠিক আছে স্যার, ওকে ওকে। জিটি রোডে যেতে হবে। দিনেশকে জিটি রোডের বাজারে দেখা গেছে। ভাই, এই লোকটাকে দেখেছো এখানে? আচ্ছা, এই যে দাদা, একে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। কোথায়? ওই তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আগে? হ্যাঁ আগে। থ্যাঙ্কস থ্যাঙ্কস, চলো। মা, বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাদের মান সম্মান ডুবিয়ে দিয়েছি। কিন্তু একটা সত্যি কথা, আমি খুনি নই, আমি কাউকে খুন করিনি। আমি শুধু একটু টাকা ইনকাম করতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম আজ নয়তো কাল পুলিশ আমাকে ধরেই নেবে। এটা হওয়ারই ছিল। ক্ষমা করে দাও, এই বদনাম নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি। ওকে দেখে ওখানে ডিপ্রেসড মনে হচ্ছিল। স্যার, মনে তো হচ্ছে না কেউ ওকে ফোর্স করেছিল, ও নিজের ইচ্ছেতেই মারা গিয়েছে। সুইসাইড নোট পড়ে তো মনে হচ্ছে স্যার ও এই কাজের ব্যাপারে খুব লজ্জিত ছিল। ও এ ব্যাপারে জড়িত তো ছিল, কিন্তু সিটকেও মারেনি। স্যার, দিনেশ নয় তো আর কে হতে পারে? এদের এইসব খেলার ব্যাপারে আর তো কেউ জানতোই না। এরকম ব্যাপার নয় তো যে এরা যাদেরকে ঠকিয়েছিল ওদের মধ্যে কেউ এদের থেকে প্রতিশোধ নিচ্ছে? হতে পারে। একটা কাজ করি, আমরা বোর্ডের ওপর পুরো সাসপেক্টদের নাম লিখি, ওদের ফটোগুলো ওই সাসপেক্ট মানে ওই এনআরআই যাকে হরিশ আর তার দুই বন্ধু মিলে ঠকিয়েছে, স্যার, এই হলো সেই সমস্ত লোকগুলো যারা এই কেসের সঙ্গে জড়িত। অভিজিৎ, খোঁজ নিতে হবে খুনের সময় এরা কোথায় ছিল। পুরো ইনফরমেশনটা আমরা এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে পেয়ে যাব। স্যার, এই ফটোগ্রাফে যে 8জন লোক আছে সেই সময় তারা ইন্ডিয়াতে ছিলই না। ইনফ্যাক্ট বেশিরভাগ লোকই এই ঘটনার পরে ইন্ডিয়াতে ফেরেইনি। শুধু এই 4 জন ছাড়া এই 3 জন সাক্ষী, বিক্রম, রণবীর, প্রীতম আর মিস্টার রানা।
স্যার এক্ষুনি আমি মিস্টার রানার বাড়িতে ফোন করেছিলাম, ওনার ওয়াইফ ধরেছিলেন, বললেন যে 3 বছর আগে উনি মারা গেছেন, আর 3 বছর আগে এরা ওনাকে ঠকিয়েছিল। উনি এই গিল্ট ফিলেই ভুগতেন যে ওনার সামনে কেউ খুন হয়ে গেছিল আর উনি কিচ্ছু করতে পারেননি, যার জন্য উনি নেশার কবলে পড়েন। আর তাহলে বাকি থাকলো 3 জন সাসপেক্ট, প্রীতম, রণবীর আর বিক্রম। প্রীতম আর বিক্রম এরা তো দেশের মধ্যেই ছিল, কিন্তু এই শহরে ছিল না। এবার এই রণবীরই শুধু বাকি থাকলো। রণবীর তো নিজেই ওখানে ছিল, ওই ফটোতেও ছবি আছে। হ্যাঁ স্যার, ও একই সাথে ব্যালকনি আর হল তাতে থাকতে পারে না, এটা অন্য কেউই হবে। তাহলে কে হতে পারে এই খুনি? পঙ্কজ, মিস্টার রানা 3 বছর আগে মারা গেছেন, ওনার পুরো ডিটেলসটা আমার চাই। স্যার এটা কোনো একজন লোকের কাজ নয়, অন্য কেউ আছে যে ওর সঙ্গে কাজটা করেছে। আমার তো মনে হচ্ছে যে খুনি আমাদের চোখের সামনেই আছে, শুধু আমরাই ওকে দেখতে পাচ্ছি না। ইয়েস, খুনি তো আমাদের সামনেই ঘুরছে। কি কথা বলেছো ফ্রেডি, সুপার। আমি স্যার? হ্যাঁ তুমি। খুনি সত্যিই আমাদের চোখের সামনে ঘুরছে, কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি। হোটেলে যাই। হোটেল? হ্যাঁ হোটেল। থিওরি হিসেবে ওর হোটেলেই থাকার কথা। একবার যদি জানতে পারি যে খুনি ওই, তাহলে ওর সঙ্গী আর জুয়োর টাকা সব পেয়ে যাবো। তাহলে চলুন স্যার, তাড়াতাড়ি যাওয়া যাক আর ওকে ধরে ফেলি গিয়ে। ধরবে না ওকে, ওর ওপর নজর রাখতে হবে। আর হ্যাঁ, যদি বেশি চালাকি করে তাহলে ছাড়বো না ওকে। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার। আমি আপনার ফোন থেকে একটা ফোন করতে চাই। করুন স্যার। ওয়েল, আমার একটু প্রাইভেট কথা ছিল আর কি। এছাড়া কি আপনার কাছে অন্য কোনো ফোন আছে? স্যার ওইটাই চলে যান, ওটা থেকে কথা বলে নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শোনো ভাই। হ্যাঁ স্যার। আমরা সিআইডি থেকে আসছি, আমরা এই লোকটাকে ফলো করছি। এই লোকটা যে কথা বলছে ওটা আমাদের শুনতে হবে যে কি কথা বলছে। স্যার ওই ফোনটা এই ফোনটার সাথে কানেক্টেড। আমার মনে হচ্ছে সিআইডি কিছুই জানতে পারেনি। প্ল্যানটা সাকসেসফুল। আমাদের প্ল্যানটা খারাপ করার শুধু একটাই লোক ছিল, আর সে ছিল দিনেশ। আরও সেটার উপযুক্ত শাস্তি পেয়ে গেছে। সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইউ ডোন্ট ওয়ারি, আমি যদি কিছু জানতে পারি তোমাকে জানাবো। আই লাভ ইউ টু। এই আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তুই কিছু বলিস আর না বলিস, তুই ফোনে যা কথা বলছিলি না ওটা আমরা সবাই শুনে নিয়েছি, বুঝলি? শুধু এটা বল, টাকা কোথায়? হ্যাঁ দেখো, মুখ বন্ধ করে কেন নিজের জীবনের সর্বনাশ ডেকে আনছো? তোমার মঙ্গল এতেই, চুপচাপ যা জানো সব বলে দাও। টাকাটা ওর কাছে রয়েছে। একটু দেখ তো মা, কে বেল বাজাচ্ছে? হ্যাঁ মা। হাই, চিনতে পেরেছো? স্যার, মানসী। অ্যাকচুয়ালি আমরা আপনার বাড়ির তল্লাশি নিতে চাই। সার্চ ওয়ারেন্ট। কি ব্যাপার? আপনারা কারা? সিআইডি, আমাদের কাছে আপনার বাড়ির তল্লাশির অর্ডার আছে। কিন্তু আমরা কি করেছি? আপনারা এখানে কেন এসেছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে। চেক করো। দয়া স্যার।
চলো। এই নোটগুলোতে রক্ত লেগে রয়েছে। ডিএনএ টেস্ট করলেই জানতে পেরে যাব যে এই রক্তটা সিডের, তাই না? এবার বলো, কিছু জিজ্ঞেস করবে? এখন এ জিজ্ঞাসা করবে না, আমরা জিজ্ঞাসা করব বিউরোতে। কিন্তু আপনারা আমাকে কেন সন্দেহ করলেন? শেষবার আমাদের মনে হয়েছিল যে দিনেশ খুনি, কিন্তু ও সুইসাইড করে প্রমাণ করে দিয়েছে যে ও খুনি নয়। মানুষ এটা কি চেনো? এটা তোমার ইউনিফর্মের কাপড়ের টুকরো। এটার কারণে আমরা তোমাকে সন্দেহ করছি, বুঝেছো? আর তারপর আমরা এইটা খোঁজ লাগালাম যে তুমি এরকম কাজ করলে কেন। আপনি জানতেন যে আমি এসব কেন করেছি? মিস্টার রানা, আপনার বাবা ছিল, রাইট? হ্যাঁ, উনি আমার বাবা ছিলেন, আর ওনার প্রাণ সিড আর ওনার সঙ্গীতের জন্য গেছে। উনি ওই ঘটনাটা কিছুতেই ভুলতে পারেননি, আর উনি একজন ডায়াবেটিসের রোগী ছিলেন। তারপরে উনি প্রচুর ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছিলেন। উনি কি জানতেন এগুলো যা হচ্ছে সেগুলো সবই নাটক? না, উনি কিছুই জানতেন না। যদি এটা জানতেন তাহলে নিজের প্রাণ নিতেন না। উনি তো এই সব কিছুকে সত্যি মনে করতেন। ইউএসএতে ছিলাম আমি, যখন মা আমাকে কল করলো। বাবার অবস্থা খুব খারাপ ছিল। যখন আমি ইন্ডিয়া আসলাম তখন উনি আমাকে বললেন যে আমাকে ওনার কোনো অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে হবে আর ওনার অপরাধীদের শাস্তি দিতে হবে। তারপরে আমিও বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ওনার অসম্পূর্ণ কাজ শেষ করব। তারপরে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তারপরে তুমি কি করলে? তারপরে আমি খোঁজ করা শুরু করি, কিন্তু ওই সময় এরকম কোনো কেস রেজিস্টারই হয়নি। কিন্তু পরে আমার মনে পড়েছিল, বাবা বলেছিল যে এই জেডিস ক্লাবে দিনেশ ওনাকে সিডের সাথে দেখা করিয়েছিল। তো এইভাবে তোমার সঙ্গে দিনেশের দেখা হয়? হ্যাঁ, তারপরে আমি ওখানে ওয়েটারে চাকরি করা শুরু করি। দিনেশকে নিজের বন্ধু বানাই আর ধীরে ধীরে ওর কাছে আসতে থাকি। তারপরে পুরো বিষয়টাই আমি বুঝতে পেরেছিলাম যে কিভাবে ওরা আমার বাবাকে বোকা বানিয়ে আমার বাবার থেকে টাকা নিয়েছিল। কিন্তু আইনের কাছে সাহায্য চাওয়ার বদলে তুমি আইন নিজেই হাতে নিয়ে নিলে। বেইমানির বদলে বেইমানি। দিনেশের সঙ্গে তুমি ভালোবাসার নাটক করেছিলে। হ্যাঁ, আমি নাটক করেছি। ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি এটা করেছিলাম। আর এতে তোমার সাহায্য করেছে তোমার প্রেমিক, তোমার আসল বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম। রণবীর ওই রাতে জেনে বুঝে বোকা হয়েছিল। আর ওই ছুরিটাকে খারাপ করেছিল। যদি এই পেঁচটাকে ঘুরিয়ে দেওয়া যায় তখন এই ফলাটা আটকে যায়। ওই ছুরিটাকে আমি খারাপ করেছিলাম, আর ব্যালকনি থেকে লুকিয়ে ফটো আমিই নিয়েছিলাম। তারপরে আমি ওই ফটো হরিশকে পাঠিয়েছিলাম, আর ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিলাম, আর আমি টাকাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার বাবাকে দেওয়া প্রমিস পূরণ করেছি। ওই টাকাটা আমার বাবার ছিল, আমি ওনার প্রতি ন্যায় করেছি। ভুল। ওই ন্যায় বিচার করা তোমার কাজ নয়, সেটা করবে আদালত। তুমি আইন নিজের হাতে নিয়েছিলে আর একটা খুব মস্ত বড় অপরাধ করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে, তোমাদের দুজনকে কঠোর শাস্তি দেবে।